আজ রবিবার, চারিদিকে ছুটির আমেজ, সবাই রিল্যাক্স করছে। আর আমার রান্নাঘরে চূড়ান্ত ব্যস্ততা। সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না, মাজা, গোছানো সব মিলিয়ে বেশ ব্যস্ত একটা দিন। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো রবিবার, সেই সবার বহু প্রতীক্ষিত দিন। সারা সপ্তাহের ব্যস্ততার পর একটু রিল্যাক্স করার দিন। তবে আমার এখন প্রতিদিন একই রকম চলে। ছেলে মেয়ে কর্তামশাই সবার যেহেতু ছুটি, তাই সকালের দৌড়ঝাঁপটা একটু কম। দেওর একটু বেলায় বেরোয়, তাই সকালে ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে ঢুকতে হয় না। তার পরিবর্তে অন্যান্য কাজগুলো সকালে সেরে তারপর যাই রান্নাঘরে। আজও তাই করেছি। সকালে জলখাবারে একটু ঝাল চিড়ের পোলাও বানিয়ে নেব। তো সেই রান্না তো চাপিয়েই দিয়েছি। এদিকে ভাবলাম ভাতের চালটা ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখি। করতে গিয়েই মনে পড়লো চাল প্রায় শেষ। আসলে এই চালটা অনেক দিন আগেই আনা ছিল, কিন্তু আমি আর এই জারের মধ্যে ঢালিনি। আসলে পুরনো চালের সঙ্গে নতুন চাল ঢেলে দিলে সেই নিচের চালগুলো রয়েই যায়, এইভাবে বারবার ঢালা হতে থাকে। তাই ভাবলাম পুরো কন্টেনারটা আগে শেষ হয়ে যাক, তারপরেই না হয় নতুন চালটা ঢালবো। তো যাই হোক, চাল ঢালা হয়ে গেছে। তারপরে চালটা ধুয়ে রেডি করে রেখে দেব। টিফিনে ওই যে বললাম চিড়ের পোলাও বানাবো। বহুদিন হয়ে গেছে চিড়ের পোলাও খাওয়া হয়নি। তোমরা তো জানোই, ছুটির দিনগুলো যেদিন ওই রান্নার খুব একটা তাড়াহুড়ো থাকে না, সেই দিনগুলো জলখাবারে বিশেষ কিছু একটু বানাবার চেষ্টা করি। আমারও করতে সুবিধা হয়, আর খাওয়ার মানুষগুলো একটু ধীরে সুস্থে আয়েশ করে খেতে পারে। তবে বাবা, ভাই বা আমি তিনজনেই সকালে বেশি ভারী খাবার খাই না। হয় মূলত মেয়ে আর তার বাবার জন্য। সে যাই হোক, দুজনকেই সকালে নাকে মুখে গুঁজে খেয়ে বেরোতে হয় তো রোজ, তাই ছুটির দিনে এই বিশেষ ব্যবস্থা। চিড়ের পোলাওটা আমার প্রায় রেডি হয়েই গেছে। সব মশলাই দিয়ে দিয়েছি, যদিও মশলা খুব একটা লাগে না। তবে আমি একটু ওই যে টমেটো সস দিই। অনেকে টমেটো দিয়েও করে, তবে সস দিয়ে খেতেই আমি বা আমার মেয়ে দুজনেরই বেশি ভালো লাগে। তো তাই টমেটো সস দিয়েই করি। তবে আজ চিড়ের পোলাওটা বেশ ভালো হয়েছিল জানো। আসলে আজ উপর থেকে একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিয়েছিলাম। পাতিলেবু ঘরে আমাদের খুব একটা থাকে না, তবে আজ ছিল, আর তাতেই স্বাদ হয়ে গেছে দ্বিগুণ। তো প্রথমেই মেয়ে আর তার বাবার জন্য এখানে বেড়ে দিচ্ছি। তবে মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি। তো তোমাদের দাদাভাই যেহেতু উঠে পড়েছে, তাই ওকে আগে দিয়ে দিলাম খাবারটা। আর নিজের জন্য আজকে একটুখানি রেখেছি, পরে রান্না করতে করতে সময় মতো কোনো সময় খেয়ে নেব। তো তাই বাটিতে ঢেলেও রেখে দিলাম। তো চলো এবার দুপুরের রান্নার প্রিপারেশন শুরু করতে হবে। তো তোমরা এতক্ষণ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা প্লিজ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার একটু চেষ্টা করো। আর যদি ভিডিওর কোনো অংশ কোনো কারণে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিও। আর তুমি আজ আমার পরিবারে যদি নতুন হও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রেখে গেলাম। আর আজকে তো জানো বাবা সকালবেলা মাটন এনেছে, আর তোমরা তো জানোই মাটন আমি খাই না। তাই একটু এখানে করে নিচ্ছি ডিমের অমলেট। একটাই করছি, আর বাবিকে তো অমলেট দিই না, তাই ভাবছি ওর জন্য একটা ডিম সেদ্ধ করে দেব। আর এখানে একটু সামান্য পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল বসিয়ে দিয়েছি। এই দিয়েই আমার আর বাবির দুজনেরই হয়ে যাবে। তো সামান্যই একটু ডাল ওর জন্য করেছি। ডালটা প্রথমে ভালো করে ভেজে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ ভাতটাও বসিয়ে দিয়েছি, সেটাও প্রায় হয়েই এসেছে। ফুটে গেলেই নামিয়ে নেব। তারপরে এই যে বসেছি সারা সপ্তাহের রসুন নিয়ে।
কারণ পেঁয়াজ রসুন দিয়ে যে কোনো ভালো কিছু রান্না করতে গেলেই প্রথমেই চিন্তা হয় যে রসুন ছাড়াতে হবে, কারণ অনেকটাই সময় সাপেক্ষ কাজ, এটা বেশ অনেকক্ষণ সময় লাগে। তো তাই আগে রসুনগুলো নিয়ে পুরো সপ্তাহের রসুনটা ছাড়িয়ে রাখছি। ফ্রিজে আমি এমনিতেই ছাড়িয়ে রাখি, তবে সেটা শেষ হয়ে গেছে। আর আজকে রান্না করব শুধু ওই মুসুর ডাল বসিয়েছি দেখালে, আর একটু ডিমের অমলেট করেছি, একটা ডিম সিদ্ধ করব, আর করব মাটন। আর বিশেষ কিছুই করব না আজকে রান্না, কারণ ফ্রিজে কোনো সবজি তো রাখা থাকছে না এখন, আর বাবাও বেরিয়ে গেছে, কোনো সবজি আনেনি। তো এই দিয়েই হয়ে যাবে, অসুবিধা নেই। আর নুনের ডিপেটাও ফাঁকা হয়ে গিয়েছিল, তাই সেটাতেও একটু নুনটা ঢেলে নিলাম, নিয়ে তারপরে রান্নাটা আরম্ভ করব। আর আজকে না মাটনটার আগে সিদ্ধ করা হয়নি জানো তো, কারণ প্রেসার কুকারে যেহেতু ডালটা বসিয়ে দিয়েছিলাম, তাই মাংসটা সিদ্ধ করা হয়নি। তাই ভাবছি কড়াতেই আগে ভালো করে কষিয়ে নিয়ে আগেকার মতো প্রেসার কুকারে তারপরে দেব, কি আর করা যাবে। আর একটা প্রেসার কুকার আছে, কিন্তু অতগুলো প্রেসার কুকার নোংরা করা মানে আবার মাজারও অসুবিধা। তো যাই হোক, এইভাবেই করি। তো কড়াতে দেখো আলুগুলো প্রথমেই হলুদ দিয়ে একটু ভাজতে দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, সেগুলোকেও ভালো করে আগে চপ করে নিলাম। আর তারপরে মিক্সিতে এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে এগুলো এবার বেটে নিচ্ছি। তো যাই হোক, আলু তো আমার ভাজা হয়ে গেছে, তো সেগুলো আগে তুলে রাখি, তারপরে এর মধ্যে ফোড়ন দিয়ে মাটনটা বসিয়ে দেব। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম কাল তো কালী পুজো, আর কালী পুজোর পরের দিন মানে মঙ্গলবার দিন যাব বাপের বাড়িতে। ওখানে গিয়ে বাবির আধার কার্ডের একটা কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করব, তারপরে ভাইফোঁটা কাটিয়ে একবারে তারপর আসব। তো জামা কাপড় বেশ কিছুই নিতে হবে, কারণ দাদা তো ফোন করে বলছিল যে ওদিকের ওয়েদার বেশ ঠান্ডা হয়ে গেছে এক্ষুনি। তো দেখি, তোমাদের আগেই বলেছিলাম একবার যে এই জামা কাপড় গোছানোটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বিরক্তিকর একটা কাজ। কোনো জায়গায় যেতে যতটা না ভালো লাগে, জামা কাপড় গোছানো জামা কাপড় বের করা এই সব কথাগুলো মনে পড়লেই সত্যি কথা বলছি, বিশ্বাস করো, সমস্ত রকম উৎসাহ আমার চলে যায়, আর মনে হয় না যাই কোথাও। কিন্তু এই যে এতগুলো মানুষ একসঙ্গে যাব, প্রচুর জামা কাপড় নিয়েও যেতে হয়। আর যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে, তো বাবির জন্য ভাবছি কিছু ফুল হাতা জামা প্যান্ট নিয়ে যাব, না হলে ওখানে গিয়ে আবার ওর সর্দিটা না হলে বেড়ে যাবে। এমনিতেই দীঘা থেকে আসার পর শরীরটা ওর একটু খারাপই যাচ্ছিল, আর ওর বলাটাও ভুল, সবারই যাচ্ছিল, আমরা চারজনেই প্রায় অসুস্থ হয়ে পড়েছিলাম। এখন একটু সবাই ঠিক আছি, তো ওখানে গিয়ে আবার যদি ঠান্ডা লেগে যায়, তো তাই ভাবছি আজ থেকেই একটু কাজগুলো আরম্ভ করব মানে কিছু জিনিস কাঁচা পড়ে আছে, সেগুলো ইস্ত্রি করা হয়নি এখনো, তো সেগুলোকে ইস্ত্রি করে নেব, না হলে আবার ওখানে নিয়েও যাওয়া যাবে না বা পরাও যাবে না। অনেক জামা কাপড় উপরে জমে আছে। শরীরটা আসলে খারাপ থাকলে জানো তো কাজগুলো কিছুই রুটিন মাফিক হয় না, অনেক কাজ জমে যায়। তো ভাবছি আজকে থেকে কাজগুলো কিছুটা করে নেব জানো তো। তো এদিকে এই যে মাটনটা দেখো আমি দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিয়েছি, তাতে কি হয় মাটনের ভিতর জলটা বেরিয়ে আসে, তারপরে কষাতে ভালো সুবিধা হয়, আর এক্সট্রা জল প্রথম থেকেই দিতে লাগে না। তো মাটনটা চাপা দিয়ে এই যে কটা বাসন পড়েছিল সেগুলো মেজে নিচ্ছি। এদিকে চিঁড়ের পোলাওটাও খাওয়া হয়ে গেছে জানো তো, সত্যি পোলাওটা আজকে খুব সুন্দর হয়েছিল। আর আমার এমনিতেও ঝাল পোলাও খেতে ভালোই লাগে। চিঁড়ের ওই যে একটা মিষ্টি পোলাও হয়, সেটা খুব একটা ভালো লাগে না, আসলে মিষ্টি জিনিসটাই আমার খুব একটা ভালো লাগে না। ঝাল পোলাওটা বেশ ভালো লাগে, বেশ টক ঝাল মিষ্টি সব রকমের হয়। তো যাই হোক, এই যে দেখো মাটনটা একটু জল ছেড়ে দিয়েছে ভালোই, তো চাপাটা খুলে তারপরে ভাজা আলুগুলোও দিয়ে দিলাম। ভাজা আলু দিয়ে ভালো করে এটাকে আর কিছুক্ষণ কষিয়ে নেব। আর ওদিকে বাকি সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ডিমের অমলেট তো আগেই হয়ে গেছিল, ডিমটাও সিদ্ধ করা হয়ে গেছে। এদিকে এই যে মাটনটা প্রেসার কুকারে দিয়ে বসিয়ে দিলেই রান্না আমার মোটামুটি কমপ্লিট, আর ভাতও রেডি হয়ে গেছে। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে যাব উপরে। আসলে আজকে উপরের কাজ এখনো কিছুই হয়নি, মানে বিছানা টিছানা গোছানো কিছুই হয়নি, কারণ ওই যে বললাম বাবান অনেক বেলা পর্যন্ত ঘুমোচ্ছিল, তো তারপরে আর উপরে যাওয়া হয়নি। তো এই রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে যাব উপরে, কারণ মাটনটা হতে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে।
তো এই যে এসে গেছি উপরে, আর বাইরে কি পরিমাণ রোদ বেরিয়েছে দেখো, জানলা দিয়ে পুরো বোঝা যাচ্ছে রোদ। আসলে কি বলতো, এই কদিন বৃষ্টিটা বন্ধ হওয়ার পর থেকে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, একটা ঠান্ডা ঠান্ডা একটা উত্তরে হাওয়া দেখছি বইছে, আর ওয়েদারটা বেশ ড্রাই হয়ে গেছে, শুকনো ওয়েদার হয়ে গেছে একটা। তবে রোদ কিন্তু এখনো বেশ চড়া, কারণ ছাদে গিয়ে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, তাড়াহুড়ো করেই নেমে আসতে হচ্ছে। যাই হোক, এইরকম থাকা ভালো, সেই টানা বৃষ্টি আর ভালো লাগছিল না। কালী পুজোটাও ভালোই কেটে গেলেই হয়, কারণ বাজি টাজি অনেক কিছুই বাচ্চারা ফাটাবে, সবাই বেশ আনন্দে আছে। এখন যদি বৃষ্টি হয়, বাজি তো কোনোভাবেই ফাটানো সম্ভব নয়। আর এই যে দেখো কত জামা কাপড় আমার জমেছিল জানো, এগুলো আসলে এখানে পড়ে আছে, শুধুমাত্র ইস্ত্রি করা হচ্ছিল না ওর জন্য। তো চলো আজকে ভাবছি সমস্ত জামা কাপড় ইস্ত্রি করে নিই, যতটা টাইম লাগে লাগুক, তারপরে অন্য কাজে হাত দেব। এই জামা কাপড়গুলো আসলে জানো তো সবই প্রায় দীঘা নিয়ে গিয়েছিলাম, তো কিছু পরেছিলাম, কিছু পরাও হয়নি, কিন্তু যেহেতু সবকিছু একসঙ্গে ছিল তাই আসার পর সব জামা কাপড়ই কেচে দিয়েছিলাম। এর মধ্যে বাবানেরও কয়েকটা আছে, আর আমার কুর্তি আছে কয়েকটা। তো সবকিছু কাঁচা তো হয়ে গিয়েছিল আসার পর, কিন্তু ইস্ত্রি কিছুতেই করা হচ্ছিল না, অনেক দিন ধরেই এখানে পড়ে আছে জানো তো। তাই ভাবলাম আজকে সব ইস্ত্রি করেই নিই। কয়েকটা জামা হয়তো আমি বাপের বাড়ি গেলে নিয়ে যেতে পারি, আর যদি পরে থাকে এখানে অনেক দিন পরেই থাকবে, পরে থেকে থেকে আবার নোংরা হয়ে যাবে। তো যাই হোক, ফালতু কুড়েমি দেখিয়ে তো লাভ নেই, আজকে জামাগুলো ভালো করে ইস্ত্রি করে একেবারে আলমারিতে ভাবছি তুলে দেব। তারপরে যখন যেখানে যা পরার নিয়ে যাওয়ার, তো আবার না হয় পরে বের করব। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। আর আবার বলি, ওয়েদার চেঞ্জের সময়ে সবাই কিন্তু একটু সাবধানে থেকো, কারণ এই সময় শরীর খারাপ হলে জানো তো খুব একটা সহজে সারতে চায় না। আমি তো নিজের দেখেই বুঝছি। আজ দীঘা থেকে এসেছি, প্রায় 8-9 দিন হয়ে গেল, কিন্তু শরীর আমার এখনো অসুস্থ। তো যাই হোক, সবাই ভালো থেকো, টাটা।